ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কোল। আপনাদের সাথে আছি আমি রঞ্জন শান্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী দলের একাংশকে নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানানো হয় বাহুফে থেকে। বিকেলে ব্যানার সহ পুষ্পস্তবক নিয়ে হাজির হন ফুটবলাররা। ভাষা শহীদদের সম্মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্মরণ করেন রফিক জব্বার, শফিউরদের আত্মত্যাগের কথা। মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে এমন নাম না জানা ভাষা সৈনিক অকাতরে বিলিয়ে দেন নিজের প্রাণ। মায়ের ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর ২১-এর সেই অদম্য সাহস থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নারী ফুটবলারদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও নারী দলের পক্ষ থেকে সকল শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা। যেতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরের ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। পুরনো কাঁধের চোট আবারও ফিরে আসায় অস্বস্তিতে আছেন এই অলরাউন্ডার। দুবাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পরবর্তী ২ ম্যাচ এই রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচে বাংলাদেশ দল যখন হারলো, সেই হারের চেয়েও অনেক ব্যাপারে, হারের পাশাপাশি অনেক ব্যাপারে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যু। কেন তিনি খেলেননি? দলীয় সূত্রে জানা গিয়েছিল তার কাফ মাসলে ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। ম্যাচের আগের দিনের অনুশীলনেও তিনি ছিলেন না, প্র্যাকটিস ম্যাচটাও তিনি খেলেননি পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে। প্রশ্ন উঠতে শুরু করেছে, দ্বিতীয় ম্যাচ কি খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ? যতটুকু আমরা জানতে পেরেছি, তার খেলার সম্ভাবনা ক্ষীণ, খুবই ক্ষীণ। তার ইনজুরি আসলে গুরুতর, তবে কাফ মাসলের পাশাপাশি তার আরও একটা ইনজুরি আছে, তার কাঁধের ইনজুরি আছে, যেটা তার পুরনো চোট, অনেক দিনের চোট। ২০২৩ ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান আউট হয়েছিলেন রিয়াদ। সেই ম্যাচে ডাইভ দিতে গিয়ে তিনি ইনজুর্ড হয়েছিলেন। পরবর্তীতে সেই ম্যাচে তিনি আর ফিল্ডিং করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজও তিনি মিস করেন, ওয়ানডে সিরিজও মিস করেন নিউজিল্যান্ডের মাটিতে। পরবর্তীতে বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপ সবকিছুই খেলেন। কিন্তু আস্তে আস্তে মাঝে মাঝেই শোনা যেত যে তার পুরনো কাঁধের চোটটা আবারও বেড়েছে, কাঁধের ব্যথাটা বেড়েছে, তিনি ফুললি ফিট নন। এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে জিনিসটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তার আগে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বেশ ম্যাচের মধ্যেই ছিলেন, পুরো বিপিএল খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজটা খেলেছেন, নিয়মিত প্র্যাকটিসে ছিলেন। তাই স্বাভাবিকভাবেই তার ওই ব্যথাটা আবারও বেড়েছে। তবে তিনি যেদিন প্রথম প্র্যাকটিস করলেন দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে, দলের অনুশীলনে, সেদিন তার ব্যথাটা পরিপূর্ণভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। পরবর্তীতে এর ফলে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি, ম্যাচের আগের দিনের প্র্যাকটিস করতে পারেননি, প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। টিমের সঙ্গে হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদও আছেন। দলের মধ্যে এমন একটা আলোচনাও আছে, যদি মাহমুদুল্লাহ রিয়াদকে না পাওয়া না যায়, তাহলে তার জায়গায় হাসান মাহমুদকে ইনক্লুড করা, আইসিসির কাছে রিপ্লেসমেন্টের আবেদন করা। হাসান মাহমুদের রিপ্লেসমেন্ট যদি অ্যাপ্রুভ হয়, তাহলে হাসান মাহমুদকে নিয়ে পরিকল্পনা করা। কারণ এই রাওয়ালপিন্ডিতে যে টেস্ট সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল, সেখানে হাসান মাহমুদের একটা 5 উইকেট ছিল, খুবই ভালো বোলিং করেছিলেন। সেই অভিজ্ঞতাটা বাংলাদেশ দল কাজে লাগাতে চায় যদি মাহমুদুল্লাহ রিয়াদকে না পাওয়া যায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আসলে বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ে ভুগছে, মাহমুদুল্লাহ রিয়াদ ফিট থাকলে হয়তো একটা পরিবর্তন আসতোই, তবে বোলিংয়েও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যেমনটা পিয়াল জানাচ্ছিলেন রাওয়ালপিন্ডি থেকে। দুবাই পর্ব শেষ, বাংলাদেশ দলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু। এই মাঠটা বাংলাদেশ দলের জন্য ঐতিহাসিক। এখানেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম, লিটন দাস সেঞ্চুরি করেছিলেন। মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ 5 উইকেটও নিয়েছিলেন। সেসব স্মৃতি সাজানো আছে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। মুশফিকুর রহিম এবং লিটন দাসের 2টো সেঞ্চুরি, যেটা তারা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে করেছিলেন, সেই অর্জন লিখে রাখা আছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে। শুধু তাই না, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে 5 উইকেট পেয়েছিলেন, তাও লেখা আছে এই অনার্স বোর্ডে। পাশাপাশি বাংলাদেশের সেই ঐতিহাসিক সিরিজের গল্পও আছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের ঠিক পাশেই এসব অনার্স বোর্ড। সেখানেই বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের এমন অর্জন লিপিবদ্ধ আছে, তাই অনেক ক্ষেত্রেই এই স্টেডিয়াম বাংলাদেশ দলের জন্য ঐতিহাসিক। এই মাঠেই 2020 সালে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। আজহার আলীর পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শান মাসুদ। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। শুধু বাংলাদেশ দল কেন, পাকিস্তান ক্রিকেটের জন্য এই স্টেডিয়াম ঐতিহাসিক। 1992 সাল থেকে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট হয়, পরের বছর থেকে টেস্ট ক্রিকেট। 1996 বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল তখনকার পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। 2019 সালে এই মাঠেই পাকিস্তানের টেস্ট ক্রিকেট ফেরে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে। সেই ম্যাচের ছবিগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা আছে এই স্টেডিয়ামে। 2022-এ অস্ট্রেলিয়া টেস্ট খেলে গেছে, সেই ছবিগুলোও আছে এখানে। এই মাঠ গতি তারকা শোয়েব আখতারের ঘরের মাঠ। এই মাঠেই শোয়েবের ডেবিউ, শোয়েবের নামের সাথেও জড়িয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। 20-30 রানের আক্ষেপ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তাওহিদ হৃদয়। টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত ছিল পরিষ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান হৃদয়। দুবাই ব্যর্থতা ভুলে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই সেঞ্চুরিয়ানের। আরও একটা আইসিসি ইভেন্ট, আরও একবার অসহায়ত্ব বাংলাদেশের। ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন টসে জিতলে ফিল্ডিং নিতেন তিনি, সেখানে এমন হারের পর প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে হৃদয় জানালেন আগেই পরিকল্পনা ছিল ব্যাটিং নেয়ার। শোনালেন 20-30 রানের আক্ষেপের কথা। আমরা টোটালি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম যে আমরা টসে কি করতে চাই। তো আমরা ব্যাটিং করারই প্ল্যান ছিল পুরো টিমের। জাস্ট আমরা কয়েকটা আর্লি উইকেট ফেলাইছি, পড়ে গেছে আমাদের, এই জন্য এই জিনিসটা হয়েছে। যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো আরও 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমের জন্য। মাংসপেশির চোটের কারণে ব্যাটিংয়ে ধুঁকতে হয়েছে হৃদয়কে। সেই চোটে না পড়লে ফলাফল ভিন্ন হতে পারত ভাবনা এই সেঞ্চুরিয়ানের। এমনকি 228 রানের পুঁজিতেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন এই ক্রিকেটার। আমার কাছে মনে হয়েছে যে এই রানেই আমরা ফাইট দিব, এবং ফাইট অলরেডি ফাইট দিয়েওছি। আমরা বোলিং ভালো করেছি, শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু আমরা যদি আরও 2টা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো। পাকিস্তান কন্ডিশন উইল বি ডিফারেন্ট। ফ্রম হিয়ার উই উইল কাম ব্যাক স্ট্রংলি ফার্স্ট। দুবাই পর্ব শেষে বাংলাদেশের মিশন এবার রাওয়ালপিন্ডি, যেখানে টাইগারদের পরের 2 প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। আরব আমিরাতের তুলনায় অনেকটাই ভিন্ন কন্ডিশন অপেক্ষা করছে শান্তদের সামনে। তবে হৃদয়ের প্রত্যাশা ভুল ত্রুটি শুধরে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। সহজেই উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণে বাংলাদেশের এমন ভরাডুবি, মনে করেন বীরেন্দর সেহবাগ। বোলারদের জন্য উইকেট ছিল কঠিন ভাবনা সাবেক এই ভারতীয় তারকার। এদিকে জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকরের মতে জাকের আলী লোকেশ রাহুলের যে ক্যাচ মিস করেছেন সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বৈশ্বিক আসরে বাংলাদেশের বড় কোনো সাফল্য নেই বললেই চলে। প্রতিনিয়তই আইসিসি ইভেন্টে নাকানি চুবানি খায় টাইগাররা। এবারও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নখদন্তহীন ব্যাটিংয়ে আরও একবার সমালোচনায় টাইগাররা। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে মান রক্ষা হলেও 35 রানে 5 উইকেট হারানো দলটার সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। দ্রুত 5 উইকেট হারানোটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়, এমনটাই মনে করেন বীরেন্দর সেহবাগ। ভারতের সাবেক এই আগ্রাসী ব্যাটার বলেছেন খুব সহজেই উইকেট দিয়ে এসছে সৌম্য, শান্ত, মুশফিকরা। উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। বল বিবেচনা করলে সহজেই রান করা উচিত ছিল। বাংলাদেশি ব্যাটাররা উইকেট খুব সহজেই দিয়ে এসেছে, তবে এটাও বলতে হবে ভাগ্য সহায় ছিল না তাদের। ইনসাইড এজেও আউট হয়েছে তারা। বাংলাদেশ যে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল তার পুরোটাই তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির কল্যাণে। অন্য সবার মতোই তাওহিদের ব্যাটিং হৃদয়ে ছুঁয়ে গেছে সেহবাগের। তবে জাকের আলীর সাথে তার জুটিটা আরও বড় হতে পারত বলছেন এই ক্রিকেট বিশ্লেষক।
হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে। দ্রুত 5 উইকেট পড়ার পর কাজটা খুব সহজ ছিল না, মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল। জাকেরের সাথে তার জুটি একটু বড় হলে 270 রানও হতে পারত, তবে বোলিংয়ে শামি বাধা হয়ে দাঁড়ায়। এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, ফিল্ডিং ব্যর্থতাও বাংলাদেশের হারের অন্যতম কারণ। বিশেষ করে লোকেশ রাহুলের যে ক্যাচটা ধরতে পারেনি জাকের আলী অনেকের পিচ্ছিল হাত, সেটাকেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট বলেছেন সাবেক এই ক্রিকেটার। লোকেশ রাহুলের যে ক্যাচটা ছেড়েছে জাকের আলী, সেটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। আমি এটা বলছি না রাহুল আউট হলে ভারত হেরে যেত, তবে উইকেটে তখন কিছুটা সহায়তা ছিল। ভারত একটু প্যানিক করলেই বাংলাদেশ লড়াইটা জমিয়ে তুলতে পারত। ভারত ম্যাচের মতোই সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বের পরের 2 ম্যাচে সেই ধারা অব্যাহত থাকলে আইসিসি ইভেন্টে ভরাডুবির গল্পটা থাকবে চলমান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। প্রতি 100 ক্যাচের প্রায় 35টি মিস হয় দুবাই স্টেডিয়ামে, কিন্তু কেনই বা এই স্টেডিয়ামকে বলা হয় রিং অফ ফায়ার? বাংলাদেশ ভারত ম্যাচে ফিল্ডারদের হাত ফসকে বেরিয়েছে 3 ক্যাচ। শুধু তাই নয়, সবশেষ নারী টি20 বিশ্বকাপের 10 ম্যাচে ফিল্ডাররা ছেড়েছে 88 ক্যাচ। এমনকি দুবাইয়ে আইপিএল এর ম্যাচেও দেখা যায় ক্যাচ মিসের মহড়া। আকসার প্যাটেলের অনে হ্যাট্রিক ডেলিভারিতে স্লিপে সহজ ক্যাচ দেন জাকের আলী, হাত ফসকে যায় রোহিতের। হার্দিক পান্ডিয়া ছাড়েন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ের ক্যাচ। আবার ভারতের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে লোকেশ রাহুলের সহজ ক্যাচ ফেলে দেন জাকের আলী। দুবাইয়ের ভারত বাংলাদেশ লড়াইয়ে ক্যাচ ড্রপ হয়েছে 3টি। যদিও ক্রিকেটে ক্যাচ মিস পার্ট অফ দ্য গেম, তবে এই মাঠে তা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। আইপিএল এবং সবশেষ নারী টি20 বিশ্বকাপেও ছিল এমনই ক্যাচ মিসের মহড়া। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হামেশাই কেন ঘটে এমন ক্যাচ মিসের ঘটনা? কেনই বা এই স্টেডিয়ামকে বলা হয় রিং অফ ফায়ার? দুবাই স্টেডিয়ামের ডাকনাম রিং অফ ফায়ার, কারণটা মূলত এর ভিন্নধর্মী ফ্লাডলাইট। অন্য স্টেডিয়ামের মতো দুবাইয়ের ফ্লাডলাইটগুলো উঁচু কোনো স্ট্যান্ডে বসানো নয়, ছাদের চতুর্পাশে বৃত্তাকারে বসানো 350টি লাইট, যা বড় সমস্যা তৈরি করে ক্যাচের সময়। গত বছর অক্টোবরে নারী টি20 বিশ্বকাপের গ্রুপ পর্বের 10 ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ের এই স্টেডিয়ামে। ওই 20 ইনিংসে ক্যাচ ড্রপ হয়েছে মোট 88টি। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসেই পাকিস্তানি ফিল্ডাররা ড্রপ করেছেন 8 ক্যাচ। বিবিসি বলছে, বড় টুর্নামেন্টে 65.7% ক্যাচ ধরা পড়ে দুবাইয়ে, অর্থাৎ প্রতি 100 ক্যাচের প্রায় 35টি হাত ফসকে যায় দুবাই স্টেডিয়ামে। আইপিএল এর ক্ষেত্রেও ছবিটা এক। এমন 10টা ভেন্যু যেখানে আইপিএল এর কমপক্ষে 10 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে সর্বনিম্ন 77.5% ক্যাচ ধরা পড়েছে দুবাইয়ে। 322 ক্যাচের 93টি ড্রপ হয়েছে দুবাইয়ের আইপিএল ম্যাচে। দোষটা যাচ্ছে দুবাইয়ের ফ্লাড লাইটের ঘাড়েই, বিশেষ করে রাতের ইনিংসগুলোই। অন্যান্য স্টেডিয়ামের তুলনায় দুবাইয়ের লাইট ফিল্ডারদের আই লেভেলের কাছাকাছি থাকায় সমস্যা হয় বলের গতিবিধি বুঝতে। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় নারী দলের সাবেক ফিল্ডিং কোচ বিজু জর্জ বলছেন একই কথা। শুধুমাত্র উঁচু থেকে আসা ক্যাচগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হয়, কারণ বৃত্তাকার আলো। যদি 4-5টা উঁচু ফ্লাড লাইট থাকে, সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো সমস্যা হয় না। তবে এই রিং লাইটের কারণে মাঠের চতুর্পাশেই একটা জায়গায় নামার পর বল কিছুটা অদৃশ্য হয়। তাই এখানে ক্যাচ ধরতে আপনার জাজমেন্ট হতে হবে স্পট অন। ভারতের জন্য পথ নেই পালানোর। দুবাইয়ের আলোর নিচে ফিল্ডিংটা ঘুরে ফিরে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও ভেন্যুটা থাকবে এই দুবাই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল 2 হেভিওয়েটের লড়াই। চতুর্থ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ফর্মের বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও দলের 5 সিনিয়রকে টুর্নামেন্টে না পাওয়ায় অনেক শক্তি হারিয়েছে অজিরা। অন্যদিকে সেরা শক্তির দল নিয়ে আসায় ইংলিশদের ফর্মে ফেরার জন্য এই ম্যাচ হতে পারে বড় সুযোগ। ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান মহারণের পর সবচেয়ে আকর্ষণীয় লড়াই অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ। ঐতিহ্যের হিসেব করলে হয়তো ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও এগিয়ে থাকবে এই দুই দেশের ক্রিকেট যুদ্ধ। পাকিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়াম লাহোরের গাদ্দাফি। এই ভেন্যুতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এই মহারণ।
ফর্মের বিচার করলে এই ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়া, অজিরা ওয়ানডে র্যাঙ্কিং এর 2 নম্বর দল, আর ইংল্যান্ডের অবস্থান 7 নম্বরে। তবে অস্ট্রেলিয়া দলের শক্তিমত্তা কমেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইনজুরিতে অধিনায়ক প্যাট কামিন্স, হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে গেছেন। হঠাৎ করেই অবসর নিয়েছেন মার্নাস স্টয়নিস, আর ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। তাই তো অজিদের দলে তৈরি হয়েছে বড় শূন্যতা। ব্যাটিংয়ে ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, লাবুশেন, ম্যাক্সওয়েলের মতো ব্যাটার থাকায় খুব বেশি সমস্যায় পড়বে না অজিরা। তবে মূল সমস্যা বোলিংয়ে। কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের অভাব পূরণ করতে সমস্যায় পড়ছে দলটি, যার ফলে মাত্রই শ্রীলঙ্কার সাথে সিরিজ হেরে পাকিস্তানে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড দল যেন ওয়ানডে ফরম্যাটের সাথে মানিয়ে নিতেই পারছে না। 2019 বিশ্বকাপের পর হঠাৎ করেই 50 ওভারের ক্রিকেটে ছন্দ হারিয়েছে ইংলিশরা। সবশেষ 10 ওয়ানডে খেলে 7টিতেই হেরেছে ইংল্যান্ড। তবে জশ বাটলার, জো রুট, বেন ডাকেট, আর্চার, মার্ক উডের মতো তারকাবহুল ইংলিশ স্কোয়াড জ্বলে উঠতে পারলে যে কোনো দলকেই হারাতে পারে তারা। অজিদের সাথে দলটির সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য ভালো। মুখোমুখি 3 ম্যাচের মধ্যে 2টিতেই জয় পেয়েছে ইংলিশরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। থাইল্যান্ডে আন্তর্জাতিক বক্সিং ইভেন্টে জয় পেয়েছেন বাংলাদেশের বক্সার সুরকৃষ্ণ চাকমা ও উৎসব আহমেদ। দুজনেই নিজ নিজ বাউটে জয় পেয়েছেন WBC এশিয়া সিলভার সুপারে। সুরকৃষ্ণ লড়েন থাইল্যান্ডের চানকিয়া চুয়াফায়েতের বিপক্ষে। 6 রাউন্ড ব্যান্টম ওয়েট বাউটে 2 রাউন্ড আধিপত্যের পর তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করেন সুর। তার দাপট দেখে মনেই হয়নি 6 মাস মাঠের বাইরে ছিলেন এই ইন্টারকন্টিনেন্টাল লাইট ওয়েট চ্যাম্পিয়ন। আরেক বাউটে থাইল্যান্ডের অভিজ্ঞ বক্সার উইস্টাসকে সিওয়ের মুখোমুখি হন তরুণ উৎসব আহমেদ। নিখুঁত সব পাঞ্চ, জ্যাব আর আপার কাটে প্রতিপক্ষকে দ্বিতীয় রাউন্ডেই নকআউট করেন উৎসব। দুর্ঘটনার কবলে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর। তবে সৌরভ এবং তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন। এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে ঝুম বৃষ্টির মাঝে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাঁতপুরে হয় দুর্ঘটনা। সৌরভের গাড়ি বহরের সামনের লরি হঠাৎ ব্রেক চাপলে পেছনের দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সাবেক অধিনায়ক কোনো আঘাত পাননি, তবে গাড়িগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য গাড়ি চালকরা কোনো আঘাত পাননি। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।